জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা হলো ব্যক্তিত্ব নিয়ে কিছু কথা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই ধরনের কথা নিয়ে আমাদের বারবার তিনি বলে থাকেন, কিন্তু তা সত্ত্বেও আমরা সেগুলোকে শুধু শুনে মগজে হয়তো রাখি, না হয় হয়তো ভুলে যাই, কিন্তু তা ক্যারেক্টারাইজড কিংবা বাস্তবায়িত করে তোলা, চরিত্রগত করে তোলা, এইটা খুব কম ক্ষেত্রেই আমাদের হয়ে থাকে। আজকে তাই আমরা এমন কিছু কথা শুনবো, তারই বলা সেই কথাগুলি, কিন্তু এই শোনার মাধ্যমে যেন প্রথমেই তাই বলে রাখি, আমরা যেন আগেই একটা মনে স্থির করি যা শুনছি তা যদি আমার ভালো লাগে, তা যদি আমার বলতে পারেন জীবনের জন্য যথোপযুক্তভাবে তা সহায়তা করে, তাহলে যেন তা চরিত্রগত করি, শুধু শুনে যেন না রেখে দিই, তাই না? যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে বিষয়টি, এই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন, যদি বোঝার চেষ্টা করেন। আর আমার যদি বলাতেও যদি এদিক ওদিক কোনো কথা যদি বোধ হয়, তাহলে তা একদমই গ্রহণ করবেন না, কেমন? যাই হোক, আমাদের ব্যক্তিত্ব কেন প্রয়োজন? পার্সোনালিটি যদি না থাকে তাহলে কিন্তু দেখবেন মানুষকে না পাত্তা দেয় না কেউ। যার ব্যক্তিত্ব যেমন, সে মানুষের কাছে, সে বলতে পারেন প্রত্যেকটা সাধারণ মানুষের কাছেই সে সেই রকমভাবেই প্রাধান্য পায়, যার ব্যক্তিত্বটা যতটা গভীর। এবারে আমাদের এই ব্যক্তিত্ব গড়ে ওঠে কী করে? আমাদের ব্যক্তিত্বটা গড়ে ওঠে আমাদের চিন্তার মাধ্যমে, আর সেই চিন্তাটাকে যখন আমরা কর্মে ফুটিয়ে তুলি তার মাধ্যমে, তখনই আমাদের ব্যক্তিত্বটা মজবুত হয়। তাই যে এই ব্যক্তিত্বটা বলতে পারেন কাউকে যখন কেন্দ্র করে আবার হয়, তখন কি হয় না, তার ব্যক্তিত্বটা তখন আমার মধ্যেও আস্তে আস্তে ফুটে ওঠে। সহজ কথায় বলতে গেলে, যখন আমি কাউকে অনুসরণ করি, অনুসরণ করার মাধ্যমে তার সেই গুণগুলি, তার সেই জিনিসগুলি আসলে আমার মধ্যে তখন আসতে থাকে, তার কারণ তাকে আমি ফলো করছি। এবারে যাকে আমরা জীবনে ফলো করি তার বলতে পারেন গুণগুলি কিন্তু আমার মধ্যে আসবেই। তা ঠাকুর নাও হতে পারেন, ভগবান নাও হতে পারেন, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা মানুষকে যদি আমি তাকে লাগাতার কিছুদিন ফলো করি, তাহলে তার গুণগুলি কিন্তু আমার মধ্যে আসবেই। কেন? কারণ ফলোটাই তো করছি ওই জন্যে যাতে আমি তার মতন হই, নাহলে ফলোই বা করছি কী করতে, তাই না? দেখবেন একটা জায়গায় হয়তো আমি পড়ছি গিয়ে, সাপোজ দেখা গেল একজন আমায় পড়াচ্ছেন অঙ্ক, এবারে তিনি যে স্টাইলে পড়াচ্ছেন সেই জিনিসটাকে যখন আমি প্রথম আয়ত্ত করব, আমি কিন্তু সেই জিনিসটাই শিখব ঠিক যেমনটা তিনি করছেন, সেটাই তখন আমার মধ্যে আগে আয়ত্ত হয়ে যাবে, তাই না? এবারে তার উপরে বেস করে আমি যা ইচ্ছা করতে পারি, কিন্তু মূল গোড়ায় তো সেই জিনিসটা থাকবে। এই কারণেই এই ব্যক্তিত্ব ঠিক তাই। এই কারণে ঠাকুর একটা কথা বলতেন, যাকে তাকে জীবনে অনুসরণ করো না, বিশেষ করে যখন জীবনে আমরা গুরু ধরি। এবারে এই গুরু ধরে চলা না চলা, এটা নিয়েও আবার নানা রকম কথা আসতে পারে। তাই এখানে একটা কথা বলে রাখাই ভালো, যে গুরু মানে কোনো আকাশের কোনো কিছু না, এই পৃথিবীর বাইরের এমন কোনো চিন্তাভাবনা না। গুরু সহজ অর্থে বলতে গেলে, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি আমায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, যিনি আমায় ব্যক্তিত্বহীন থেকে, যদি আমি এই ক্ষেত্রে দেখি, এই টপিকটার ক্ষেত্রে, যিনি আমায় এমন, আমার একটা ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্ব থেকে তিনি আমায় আরও ঊর্ধ্বে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। এই রকম যিনি আমার জীবনে
থাকতে পারেন বলে আমি মনে করি, তখন আমি তাকে গুরু বানাই, তখন আমি তাকে কি করি না অনুসরণ করি। আর এবারে তিনি যদি সেই রকম কেউ হন, আর তিনি যদি স্বয়ং ভগবান বা আমরা ঈশ্বর, গড যাই বলি না কেন, যখন আসেন, আবার তাও কিনা পুরুষোত্তম রূপে যখন আবির্ভাব, এগুলো ছিল জীবনে এক একটা বলতে পারেন, এক একটা জীবনে এগুলো এক একটা মহান মহান এক একটা জীবনে পাওয়া। তার কারণ এই পাওয়াগুলি এই কারণে এতটাই মহান, এতটাই মহা এক একটা প্রাপ্তি। তার কারণ প্রাথমিক স্তরে দেখা গেলেও এটা প্রাপ্তি বলে মনে হবে, কিন্তু একটা সময়ের পর দেখা যায় এটা প্রাপ্তি না, এটা অনুভূতি, যেটা আমার মধ্যে আগে থেকেই ছিল ঠিকই, কিন্তু আমি তা বুঝতে পারিনি। সেটা বোঝার জন্যে আমায় কিছু প্রয়োগ করতে হয়েছে, কিছু বল প্রয়োগ করতে হয়েছে। ওই নিউটনের 3rd ল কিংবা বলতে পারেন 1st ল, 2nd ল, এইগুলো দেখবেন ঠাকুরের কথা বলতে গেলে নানান রকমভাবে আসে। এখানে যেমন কি, এখানে এই কথাটা বলতে গেলে না বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে, ওই যে নিউটনের একটা ল আছে, এখানে ঠিক ওই জিনিসটাই, তো বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। সেই বল প্রয়োগ করার মাধ্যমে কি হয় না একটা কিছু চেঞ্জেস আসে আমাদের জীবনে। তাকে ধরে চলাটাও ঠিক তাই হয়, আর প্রভাবটাও ঠিক ওই রকমই পড়ে। আমরা আমাদের মধ্যেই যে তিনি আছেন, কিন্তু যে অবস্থায় আছেন, সহজ কথা বলতে গেলে আমরা তাকে ফিল করতে পারি না। কিন্তু তাকে ফিল করতে গেলে যেগুলো করণীয় সেগুলোই মানুষ দীক্ষার মাধ্যমে পেয়ে থাকে, আর যখন করে তখন তা অনুভূতির রাজ্যে ফুটে ওঠে। এই কারণেই ব্যক্তিত্ব বিষয়ে এত কথা আচার্যদেব বলেন। কিন্তু দেখবেন আমরা ঠাকুরকে ধরেও আমরা কি না সেরকমটা হয়ে উঠতে পারি না। কেন? গাফিলতিটা তাহলে কোথায়? দেখবেন ঠাকুরের কিছু কিছু যে বাণীর যে বই আছে, সেখানে বেশ কিছু কিছু বইতেই একদম প্রথম দিকে একটা কথা ঠাকুর বলেছেন, আমার কথা ও চিন্তাগুলি যদি শুধু ওই খোরাক আর চিন্তারই যদি বিষয়টা হয়ে যায়, তাহলে পাওয়াটা তমসাচ্ছন্নই কিন্তু থাকবে, তমসায় পুরো আচ্ছন্ন হয়ে থাকবে। এটা অতি নিশ্চয়, তাই না? এই যে একটা এরকম কথাটা যে বলেছেন, কেন এই কথাটা বললাম, তার কারণ আজকে একটি মেয়ে সে আচার্যদেবের কাছে নিবেদন করে যে তার কুষ্টিতে লেখা আছে, কিংবা বলতে পারেন আমরা যেগুলো শুনে থাকি ঠিক সেরকমই একটা ঘটনা, তার এতে লেখা আছে যে অল্প বয়সে নাকি তার মৃত্যু আছে। এবারে এই জিনিসটা যে আছে, সেই কারণে সে ভয়ভীত, সেটাকে নিয়ে অত্যন্ত সে চিন্তিত। আচার্যদেব তার সাথে অনেকক্ষণ কথা বলেন। সেই জায়গাতেই তিনি এই ব্যক্তিত্ব নিয়ে কথাটা বলেছিলেন। সবচেয়ে প্রথমে যে কথাগুলি তিনি বলছিলেন তার মধ্যে একটা কথা তিনি বললেন কি না, দীক্ষা নিয়ে বাস্তবে ঠাকুরকে কিন্তু নিজের জীবনে এখনও ফুটিয়ে তোলাটা হয়নি বলেই এটায় ভয়টা ঢুকেছে। এই বিষয়ে ভয়টা এই কারণেই ঢুকেছে, কারণ দীক্ষা নিয়েছি তো ঠিকই, কিন্তু করাই তিনি এখনও জাগ্রত হননি, আমার মধ্যে তিনি এখনও জাগ্রত হননি, যার ফলে এরকম নড়বড়ে ব্যক্তিত্ব। তাই আগে আমি সেটাকে মজবুত করি, তাই না? আর এই যে মৃত্যুর যে ভয়, আচার্যদেব তাকে বলছেন মৃত্যুর ভয়টা আমরা করতে যাবোটা কেন? জীবনে সবচেয়ে প্রথম আগে একটা যুক্তি পরিষ্কার করে নিতে হয় যে আমি বাঁচবোটা কেন, আমার বাঁচার তাগিদটা কোথায়, কী কারণে আমি বাঁচতে চাই, সেই জিনিসে কি আমি ক্লিয়ার আছি? সেটাতে কি আমার কনসেপ্ট একদম ক্লিয়ার? আর বাঁচাটা আমার যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা যদি আমার ঠিক থাকে, আর সেটা যদি কাউকে ফুলফিল করে, আবার এমন একজনকে যদি ফুলফিল করে যিনি ফুলফিল অ্যাট দ্য বেস্ট অফ দ্য এজ, যিনি ফুলফিল অ্যাট দি বেস্ট অফ দি এজ, তাহলে সেক্ষেত্রে কি হয় না, সেই যে মৃত্যুর ভয় তখন আপনা থেকেই কেটে যায়। এই কারণে কথাটা, তার কারণ হচ্ছে হলো আমাদের জীবন
এমন একটা জিনিস, জন্ম যখন হয়, যখন মানুষ জন্মায়, তার লাইফ যে স্প্যানটা থাকে, ওই স্প্যানটায় কী হয় না, একটা টাইমিংয়ের পর, একটা সময়ের পর তার এমন একটা সিচুয়েশান আসে, এমন একটা সময় আসে যেখানে মৃত্যু, বা বলতে পারেন এই দেহের যে একটা মৃত্যু, সেই জিনিসটা ঘটে থাকে, তাই না? তাই বলে সেটা আজ নয় কাল ঘটবেই। কিন্তু ওইটাকে ভেবে ভেবে ভয় পেয়ে যদি আমি থাকি, তাহলে আমার ঠাকুর ধরে জীবনে উঠলামটা আমি কোথায়? ঠাকুর যেখানে চিৎকার করে করে বলছেন, মা মৃয়স্য মা জহি শক্যতে চেত মৃত্যুম মবলোপয়, মরো না মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। ঠাকুর কি বইতে লিখে দেওয়ার জন্য বলে দিয়েছিলেন কথাগুলি? ঠাকুর সেখানে তো বলেননি। তাহলে কোথাও না কোথাও এটা একটা চরিত্রগত করার ব্যাপার আছেই। এই কারণেই আচার্যদেব এই কথাগুলি বলেন যে আমরা এই যে আমার বাঁচার যে তাগিদটা, এইটা যেন আমার স্পষ্ট থাকে। দিলে কি হয়, মানে যদি মৃত্যুও যদি আসে না, সে ভয়ে তখন পালায়। সে ভয়ে তখন পালাবে কেন না, তখন আমি একটা এমন কর্মে যুক্ত আছি যেটা সাধারণ কোনো একটা কর্ম না, তাই না? তখন কি হয় না, তিনিও বলেন যে না থাক, এখন যে কাজটা করছে ওই কাজটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, এখন ওর থাকাটা প্রয়োজন। এই কারণে দাদা বারবার বলছেন যে বাঁচবো কেন, আগে এইটা ঠিক করে নিতে হয়। আর বাঁচাটা যার জন্যে, তিনি কে? তাহলে মৃত্যু ভয় কোনো কিছুতেই আর তখন আমায় কাবু করতে পারবে না, তাই না? আর তার সামনে যখন এসে পড়েছি, তিনি যখন কথা বলছেন, তাহলে তো সেক্ষেত্রে চিন্তাই বা কিসের, ভয় বা কিসের? তাকে আচার্যদেব এত কথা বললেন, তারপরে একটা কথা একজনকে বলেন যে এক দাদার কাছে নিয়ে যেতে, দিয়ে তাকে বলতে যে আমি যেই কথাগুলি বলেছি। এবারে সেই মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। এবারে সে যখন কথা বলে আবার ফিরছে, আচার্যদেব দূর থেকে তাকে দেখতে পান। সেখান দাদা যেখানে বসেন, সেখান থেকেই দাদা তাকে সেই দূর থেকে বলতে পারেন খুব উচ্চস্বরে ডাক দিয়ে তাকে ডাকছেন, এই এই বলে তাকে ডাকছেন, এই তোর মৃত্যু ভয় গেল? সে তখন আজ্ঞে বলে, সেখান থেকেই সে আজ্ঞে বলে। এই হলো তাঁর কথা, যেখানে প্রাণের ছোঁয়া পাওয়া যায়, প্রাণের পরশ পাওয়া যায়। আর আমাকেও এমন হয়ে উঠতে হয় যেন তিনি কি বলছেন, তিনি বারবার চাইছেন না যে আমি যেন এমন হয়ে উঠি, যেন আমার কথাতে, যেন আমার ব্যবহারে, যেন আচরণের মধ্যে এমন মানুষ যেন সেই বলতে পারেন সংস্পর্শটা পায়, যাতে সে তার জীবনে এমন একটা সঙ্গ করেছে বলে তার সারা জীবন ধরে সে যাতে মনে রাখে। আর তখনই তার মধ্যে ঠাকুরকে ধরার যে একটা আকুতি ঠিক তখন জাগবে, কোনো না কোনো একটা দিক দিয়ে সেই রাস্তাটা তখন ওপেন হয়ে যাবে। কীভাবে হবে, কার জীবনে, সে গল্প তার জানা নেই, কিন্তু এগুলো হচ্ছে এক একটা চেষ্টা, যে যার পিছনে লেগে থাকতে হয়। কখন কি ঘটবে না ঘটবে তা এবারে তো তার উপরেই ছেড়ে দিতে হয়। সব কিছুর মধ্যে নিজে যদি আমি মানে মাথা ঢোকাতে যাই না, তাহলে অনেক অসুবিধে, অনেকটাই। আমি যদি সব কিছু করি, তাহলে তিনিই বা আছেন কী করতে? তিনি যেখানে দয়া করে আছেন, যে তিনি সব কিছু, আমরা দেখবেন বলি যে তিনি হচ্ছেন হরি, আমরা হরি বলি তো ভগবানকে। এবারে হরি কেন বলি, হরণ করে নেন। এবারে হরণ করার যখন তিনি দায়িত্ব নিয়েছেন, তাহলে আমি কেন আবার তার কাছ থেকে জবরদস্তি করে তার চিন্তাগুলিকেও আমি আমার মাথায় তুলে নিচ্ছি, তাই না? এই কারণে নিজেকে সবসময় যন্ত্র বানিয়ে রাখতে হয়। তিনি যন্ত্রী, আমি যন্ত্র, তিনি যা বলবেন আমি শুধু করতে থাকবো। এত ভাবনা চিন্তা আইডিয়া, বলতে পারেন মাথা পুরো খারাপ হয়ে যাবে, পুরো সব কিছু অন্ধকার বলে মনে হবে সামনে। এক একটা পরিস্থিতি এমন আসবে, বোঝাই যাবে না এর উত্তর কী হবে, বলবো কি, তাই তার উপরেই ছেড়ে দিতে হয়। আর বাধা, বাধা তো মানুষের জীবনে এইরকম অনেকই থাকতে পারে।
বাধা যার নেই না, আসলে এই কথাটা প্রায়ই বলছেন, বাধা যার জীবনে নেই তাহলে সেটা জীবনই না, সেটা একটা মরা মানুষের মতন তাহলে সেক্ষেত্রে হবে। কেন না, মরা মানুষ যেমন কি না শুয়ে আছে, তারপরে দাহা করে দিলেই ব্যাস শেষ। এবারে জীবনটা যতক্ষণ ছিল ততক্ষণ বাধা ছিল, লড়ে গেছে, সেখানে বোঝা ছিল যে একটা একটা জীবন আছে যেখানে বাধা আসছে বলে যুদ্ধ করতে হচ্ছে। তাই বাধা যদি না থাকে তাহলে জীবনটা কি, জীবন কি আদৌ থাকবে বাধা যদি আর না থাকে? তাই না, বাধা থাকবেই, সেগুলোকে ওভারকাম করতে শিখতে হয়। আর ওভারকাম মানুষ করেই যাবে, সহজেই করে যায় যদি এমন এক আদর্শের সাথে সে নিজের জীবনটাকে যদি বেঁধে নেয়, যদি যুক্ত করে তোলে, তাহলে তখন এমনি এই ভব পারাবারে সে এমনি পার পেয়ে যাবে, তাই না? কিন্তু দেখবেন আমাদের এই কারণেই দাদা একটা কথা বারবার বলছেন, বর্তমান সময়ে যেটা সবচাইতে বেশি প্রয়োজন তা ছিল এমন একটা জিনিস, তার মধ্যে থেকে একটা কথা দাদা বলছেন প্যারেন্টিং। সেই গাইডেন্স একটা এমন দরকার না, যেখানে ছেলে মেয়েদের পুরো গোড়া থেকে এমন বানাতে হবে, কাঁচা মাটিকে যেমন শেপ দিলে সেটা একদম পুরো পাকাপোক্ত হয়ে ওঠে, সেই রকম করেই ছেলে মেয়েদের এমন শেপ দিতে হয়, এমন এনভায়রনমেন্ট তাদের দিতে হয়, এমন কথাবার্তা এমন আচরণ তাদের সামনে দেখাতে হয় যাতে তারা ছোটো থেকে একদম পুরো সেই স্তরের মানুষ হয়েও যায়, সেই রকম করে হয়ে ওঠে। আর যেটা বাস্তবে দাম্পত্য জীবনের প্রথম থেকেই কিন্তু শুরু হয়ে যায়, দাম্পত্য জীবনের প্রথম থেকেই তার ইয়েটা শুরু হয়ে যায়, এই না বাচ্চা জন্মানোর পরেই, তার অনেক আগে থেকেই বাস্তবে সব গল্প শুরু করে দিতে হয়। না হলে নেক্সট যে আসবে সেই জেনারেশনে, এবারে সে কেমন আসবে, সে আদৌ এটাকে আরও বাড়িয়ে নিয়ে যাবে নাকি আরও উল্টো কোনো কিছু ঘটাবে, সেটা এবারে বলতে পারেন কল্পনাতীত। সেগুলো মানুষ কল্পনাও করতে পারবে না যে কখন কী ঘটবে না ঘটবে। এই কারণে যেগুলো তিনি বলছেন সেইগুলোতে নিজেকে শুধু যুক্ত করে রাখতে হয়। যেমন দেখবেন একটা বিষয় আজকালকার সময় যেটা নিয়ে বেশিরভাগ বাবা মায়েরাই হয়তো চিন্তিত, আর ছেলেমেয়েরা হয়তো চিন্তিত থাকতে পারেন। যেমন বিষয়টা তা ছিল প্রেমের গল্প। বাস্তবে প্রেম মানেটা কি, আগে এইটা দেখতে হয়। আমরা সচরাচর প্রেম বলতে যেটা বুঝে থাকি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে, এটাই বুঝি প্রেমের গল্প, তাই না? একটা এইটুকু একটা বাচ্চা, সে হয়তো তার আবার ভালোবাসা, বাস্তবে সে যে কী যে ভালোবেসে সেটা সেই জানে, তাই না? যেমন আজকেই এমন একটা নিবেদন হয়, সেখানে তিনি বলেন যে তার একটা 19 বছরের মেয়ে, সে এইরকম একটা প্রেমে পড়ে গেছে, আর তার মা তাকে নিয়ে এরকম পালিয়ে গেছে, যেহেতু আমি একটু সেটার বিরুদ্ধে, আর মা আবার চায় কি না সেটা হোক। তখন আচার্য বলছেন যে আমার সেগুলোতে কোনো ইয়ে না, আমার দেখার বিষয় হচ্ছিল মেয়েটার জীবনটাকে নিয়ে। সে যে প্রেমে যে পড়ে গেছে, সে বাস্তবে দেখেছে তো যে আমি প্রেমে পড়ে গেছি তো ঠিকই, এবারে তার সাথে আমি আদৌ সংসার জীবনটা করতে পারবো তো, নাকি সে এমনই একজন যেখানে সে বিবাহের পর সে প্রেম বলতে যা বোঝে, হয়তো দেখা যাবে ওই শারীরিক প্রেম যা হয় তাই করে, তারপরে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, আমাকে ছেড়ে চলে যাবে। সে আবার এই গল্পটা বোঝে না তো, তাহলে সেক্ষেত্রে কিন্তু মুশকিল। আবার এটাও আরেকটা সময় দাদা প্রায় বলে থাকেন, দেখবেন এই যে প্রেম সচরাচর এই সব বয়সে যখন প্রেমটা হয়, প্রেমের গল্প, এই যে ভালোবাসা আর কি, যেগুলো দাদা একটা কথা বলেন, আমি এই জিনিসটা বুঝি না, মেয়েরা কেন এই জিনিসটা ধরে না, এই জিনিসটা কেন বুঝতে চেষ্টা করে না যে যে ছেলেটাকে ও ভালোবাসছে, বাস্তবে সে তার পূরণটা করতে পারবে তো, নাকি শুধু ওই রূপ যৌবন ততটুকুতেই ভেসে গেছে। সেই জিনিসটাকে না দেখে তাহলে সে জীবনে পাটা বাড়াচ্ছে কী করে, তাকে তো দেখতে হবে, তাই না? তার বিয়ে থার পর যখন বাচ্চা কাচ্চা যখন হয়ে যাবে, তখন দেখা গেলো স্বামী ছেড়ে দিয়ে পালিয়ে গেল, তখন সন্তান লালন পালন করবে এটা কী করে, যদি না
নিজে ভাত রুটি জোগাড় করার যদি সেরকম ক্ষমতা যদি না থাকে? তাই বিবাহ যখন করবে, যখন ভালোবাসছে কি যাই করছে না করুক, কিন্তু সেটা কতটুকু ঠিক হচ্ছে সে নিজেই আগে বুঝুক। তারপরে নিজেই বুঝাবে যে আমি যে ভালোবাসছি সেটা কতটুকু আমার জীবনে সার্থকতা এনে দিতে পারে আর পারবে না। তারপরে না হয় দেখা যাবে, তাই নয় কি? এই কারণেই তিনি এই কথাগুলি বারবার বলেন। দেখা যাবে একটা মেয়ে একটা ছেলেকে এমন ভালোবেসে ফেলেছে, দেখা যাবে ছেলে তার মনে সব ইচ্ছা পূরণ করছে, কিন্তু কি করে না, ওদিক থেকে বাপ টাকা ঢালছে আর ছেলে সেই টাকা খরচা করে মেয়ের ইচ্ছা পূরণ করছে। হাসিতে বলেন, আমার তো এইসব ক্ষেত্রে মনে হয় মেয়ের আর মাথায় যদি এইটা আসে তাহলেই ও চালাক, নাহলে বোকাদের মতন কাজ করছে। তা কি না, ছেলেকে না ভালোবেসে না ছেলের বাপকে ভালোবাসতে হবে, মজা করে তাদের কথাটি বলেন। তার কারণ কি? তার কারণ ছেলে তো আমার পূরণটা করতে পারছে না, টাকাটা খাটাচ্ছে ওর বাবা, সে টাকা দিচ্ছে বলে ছেলেটা আমায় এসব কিনে এনে দিচ্ছে, এটা আমার ইচ্ছে পূরণ করছে কি যাই করছে সেগুলো কথা, সেগুলো পরের কথা না হয়, কিন্তু সোর্সটা যেখান থেকে উঠে আসছে সেটা তো তার বাবা, সেখান থেকে টাকা আসছে। তাহলে এই কারণেই জীবনে প্রত্যেকটা ডিসিশান লজিক্যাল হওয়া চাই, আর এগুলো ততটাই লজিক্যাল হয়, ততটাই বলতে পারেন ডিসিশন মেকিংটা ততটাই ঠিক হয় যতটা আমার জীবনের গল্পটা একমুখী হয়ে থাকে। তখন আর না নিজের ব্যক্তিত্ব নড়ে, না বলতে পারেন চিন্তাচরণ এদিক ওদিক হয়, না আমাদের জীবনটাও ভোগে চলে যায়, তাই নয় কি? এই কারণে তার এত কথা। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।